দেখো এখানকার রাস্তার ভিউটা দেখো কি কঠিন। ক্যামেরার জন্য ক্লিন মনে হচ্ছে, কিন্তু দূরে বেশি দূর অবধি ক্লিন দেখা যাচ্ছে না। যেন মনে হচ্ছে আমরা শিলং থেকে সমস্ত কুয়াশাগুলোকে ধরে নিয়ে এসেছি, আমাদের বাড়ি অবধি নিয়ে যাব। সময় হচ্ছে এখন 6:11 আর আমরা জাস্ট আছি এখন আলিগঞ্জে একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছি। ধাবাটার অ্যাম্বিয়েন্টটা এরকম, এখানে অলরেডি চা দিয়ে দিয়েছে। প্রথমে চাটা খাই, তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করবো, কারণ দুপুরে যেহেতু আমরা লাঞ্চ করিনি। তো তারপরে আবার আমরা কন্টিনিউ রাইড করব। আমরা এই পাহাড়ের ওপর দিয়ে নেমে এলাম। এবার আমরা এইটা হচ্ছে বিরিক থেকে আমরা সোজা এদিকে যাব, আমাদের বাঁহাতে পড়ছে তিস্তা নদী। চলো উঠে পড়ো। গুড মর্নিং। আজ আমাদের মন খারাপের দিন, মানে আজ আমরা বাড়ি চলে যাব। সবাই একটুখানি আপসেট রয়েছি, পাহাড়ে এসেছি, পাহাড়ে ঘুরে আবার বাড়ি চলে যাব। তো অনেকক্ষণ আগে উঠেছি আমরা, অলরেডি লাগেজ সব কিছু রেডি করছি। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এই যে ডিম্পি আমাকে ব্রেকফাস্ট খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, গতকাল আমাদের পুরি দিয়েছিল আর আলুর তরকারি দিয়েছিল, আজ হচ্ছে রুটি আর আলুর তরকারি। কি সুন্দর দাও খাবারটা। সৌমেনদাও ওদিকে খাচ্ছে বসে। রুটিটা সত্যি ভালো না? হ্যাঁ, তো খেয়ে নিই, তারপরে আসছি মোটর ব্লগিং সেটআপে। ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি আমাদের হোমস্টে থেকে। অলরেডি একটা গাড়ি নিচে চলে গেছে, ডিম্পিও নিচে গেছে। আমরা এই ডান দিক দিয়ে যাব। এখন থেকে আগামী 2 মাস অবধি পাহাড়টাকে খুবই মিস করব, কারণ মাঝখানে মার্চ মাস আমার পাহাড়ে আসা হবে না। আবার সেই এপ্রিল মাসে আমি নর্থ বেঙ্গলে আবারও আসব। তো ততদিন অবধি আমি এখন মিস করতে থাকব। আর সমস্ত মেমোরিজ যা আমি রেকর্ড করছি এখনও অবধি, আরও করব, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করতে থাকব। চরম লেভেলের কুয়াশা, তার মধ্যে দিয়ে এরকম অফরোড রাস্তা, ওনারা দুর্ধর্ষ পরিবেশ। এই রাস্তাগুলোর কাজ হবে, এখানকার লোক যা বলছে, যা গল্প করছে, মানে দুই সুমনদা এতটাই মানে ওদের কাছে প্রথমবার, এতটাই ভয় সেটা বড় কথা নয়, ওদের কাছে এটা প্রথমবার। ওরাও এক্সপিরিয়েন্সটা গেইন করলো এখান থেকে, যে কি করতে হবে এই সমস্ত সিচুয়েশানে। তো এখানকার রাস্তাঘাট আগামী 1-1.5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই রাস্তা যদি পুরো প্লেন স্মুথ থাকে তো সবাই মোটামুটি গাড়ি চালিয়ে আরাম পাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই সব রাস্তাগুলো 5 বছরে একবার তৈরি হয়, তারপর ওই যে তৈরি হয়ে গেল, তারপরে একদম পুরোপুরি ভাঙা অবধি এইরকমই থাকে। এইখানটাতে দেখো আবার ঢালু চা বাগান, এই ওপরটাতে অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে এই চা বাগানগুলো। আর একটু সামনে গেলে আরও ভালো দেখা যাবে। ফাইনালি অফরোডিং থেকে সমতলে নেমে পড়েছি। এইখান থেকে একটুখানি গেলেই ডিম্পি আর সৌমেনদা দাঁড়িয়ে রয়েছে, আর আমি আর সুমনদা দুজন মিলে যাচ্ছি। দেখো খালি রাস্তার অবস্থা। চলো এগোনো যাক, ঠিক আছে তো? কোনো প্রবলেম? জয় বজরংবলী, জয় ভোলেনাথ। কুয়াশায় ভরা শিলংকে বাই বাই জানিয়ে আমরা চলেছি আমাদের বাড়ির পথে কলকাতাতে। রাস্তা অনেকগুলোই আছে, বাট আমরা ত্রিবেণী হয়ে যাব, মানে সেবক ফরেস্ট হয়ে ত্রিবেণী হয়ে তারপরে আমরা শিলিগুড়িতে মিশবো। প্রায় আমাদের 50 কিলোমিটার মতো এক্সট্রা যেতে হবে। বাট ওই রাস্তাটা দিয়ে গেলে ফার্স্ট হচ্ছে আমরা ত্রিবেণীতে একটু দাঁড়াবো, সেই জন্যই। আর দ্বিতীয়ত ওই রাস্তাটা একটু ভালো, কারণ গত পরশু দিন কার্শিয়াং হয়ে আসার সময় আমরা যে টাইপের রাস্তা ক্রস করে এসেছি, কেউই চায় না ওই রাস্তাটা দিয়ে রিটার্ন যেতে। সেই জন্যই এরকম একটা রাস্তা চয়েস করা। তো রাস্তা যেরকমই হোক আমাদেরকে তো পৌঁছাতেই হবে, সেটা ঘুরতে যাওয়ার সময় হোক কিংবা বাড়ি ফেরার সময় হোক। তাই এত ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, চলো এগিয়ে যাই। তোমরা যারা আমার ভিডিও দেখো কন্টিনিউ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে এইভাবে সাপোর্ট করো তার জন্য, এবং প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আপকামিং, মানে এটা ছিল 2025-এর ফার্স্ট ট্রিপ, এরপর এখনও অনেক ট্রিপ রয়েছে। তোমরা চাইলে আমার সাথে জয়েন করতে পারো।
যেরকম প্রত্যেকবারই কেউ না কেউ আমার সাথে চলে আসে। সৌমেন দাও চলে এসছে, মোদক দাও চলে এসছে, যদিও মোদক দা এর আগেও আমার সাথে একবার ট্রিপ করেছিল অনেক দিন আগে 2022-এ। আর যারা আমাকে ফেসবুকে ফলো করো তাদেরকে বলবো প্লিজ ভিডিও শেয়ার করো, আর সাথে ফলো করতে ভুলো না। আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে কি করে ইমপ্রুভ করা যায়, যদি কোনো আমার ভুল ত্রুটি থাকে সেগুলো ইমপ্রুভ করার জন্য তোমরা জানাবে কমেন্ট করে। আপাতত এদিকে রাস্তাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দেখো চারিদিকে গাছপালা কি সুন্দর লাগছে। ওদিকে মানে আমাদের আপার সিটংয়ের দিকটাতে এতটাই ধুলো ছিল যার জন্য মানে অতটা ভালো লাগছিল না লোকেশনটা, বাট এখানে লোকেশনটা কত সুন্দর। এই রাস্তা দিয়ে গেলে বিরিক পড়বে। বিরিক হচ্ছে সিটংয়ের একটা ভিজিট লোকেশন। বিরিক হয়ে এই রাস্তাটা সেবক ফরেস্টের দিকে চলে গেছে। আমার ডান দিকের এই পুরোটা হচ্ছে কমলালেবুর বাগানে, দেখো কমলালেবু বিক্রি হচ্ছে। এই উপরে পুরো কমলালেবুর বাগান। এই দেখো কত কমলালেবুর গাছ। আমরা ওই উপরে ছিলাম, ওই উপর থেকে আমরা নিচে নেমে এলাম এই পাহাড়ের ওপর দিয়ে। এবার আমরা এই রাস্তা দিয়ে যাব, গিয়ে তারপর ওদিক থেকে নিচে নামবো। যাওয়ার দিন যদি এই রাস্তাটা আমরা পেতাম তাহলে আরও ভালো হতো, বলো ডিপে? আমরা যেহেতু কার্শিয়াং হয়ে এসেছি তাই কার্শিয়াং থেকে রাস্তা মারাত্মক লেভেলের খারাপ ছিল, কিন্তু যদি ডিরেক্ট সিটং আসা যায় তাহলে সেবক রোড হয়ে রাস্তাটা দুর্দান্ত রাস্তা। যদিও একটু বেশি, ডিস্টেন্সটা অনেকটাই বেশি, একটু না, বাট রাস্তাটা দুর্দান্ত। কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে যার জন্য রাস্তাটা একটু খারাপ, বাদবাকি সব জায়গাতেই রাস্তাগুলো ভালো। এই দুর্দান্ত লাগছে রিম্পি এই জায়গার লোকেশনটা, দেখেছো? হ্যাঁ, এই রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, রাস্তাটা দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। দুদিকে জঙ্গল, শুধু রাতের বেলার অ্যাডভেঞ্চারটা না দুর্দান্ত লেভেলে হবে এখানে। এখন রাস্তাটা অনেকটা খাড়া নিচে নামছে, কারণ আমরা মোটামুটি 20-22 কিলোমিটার যাওয়ার পরে পাহাড় থেকে সমতলে নেমে যাব অলমোস্ট। এখান থেকে বিরিক মাত্র 1 কিলোমিটার, সময় হয়ে গেছে এখন 1:30। একটা দুর্ধর্ষ লেভেলের রাস্তা দিয়ে আমরা নেমে এলাম পাহাড় থেকে অনেকটা নিচে, মানে খুব নিমেষের মধ্যে আমরা অনেকটা নিচে নেমে গেলাম। বলো, পুরো টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে। আমরা এই পাহাড়ের ওপর দিয়ে নেমে এলাম। এবার আমরা, এইটা হচ্ছে বিরিক, বিরিক থেকে আমরা সোজা এদিকে যাব, আমাদের বাঁহাতে পড়ছে তিস্তা নদী। চলো উঠে পড়ো। আমরা একটু দাঁড়ালাম এখানে, একটু জল টল খেলাম, যেহেতু পুরোটাই ডিক্লাইন করে নামলাম তাই একটু দাঁড়িয়ে হালকা রেস্ট নিয়ে এখান থেকে যাচ্ছি শিলিগুড়ি। এ দেখো বাঁহাতে তিস্তা নদী, কি দুর্ধর্ষ লাগছে দেখো। যদিও এখন আর সেই লেভেলের জলটা নেই, বর্ষাকালে আর গরমকালে পুরো নদীটা জলে ডুবে থাকে। আর এইদিকে উপরে পাহাড়গুলো দেখো কীরকম লাগছে। 1 ঘন্টা 19 মিনিট জার্নি করবো, 3টে থেকে 3:05-এর মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকবো। এখান থেকে 36 কিলোমিটার রাস্তা। যদি সিকিম থেকে আসতে হয় তাহলে আমাদেরকে এই রাস্তা দিয়ে রিটার্ন যেতে হবে। আমরা গতবারেও এই রাস্তাটা দিয়ে রিটার্ন গেছিলাম, তবে তখন রাত্রিরের বেলাতে, মনে আছে ডিম্পি? দেখো খালি ভিউটা, নদীটা ওই দিক থেকে এসে ওইদিকে গেছে, ওইদিকে একটা পাহাড়। ফাইনালি সেবক ফরেস্টের মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছি। এটাই হচ্ছে সেই সেবক ফরেস্ট, যেটা রাতের বেলাতে ক্রস করলে একটা দম আটকানো পরিবেশ তৈরি করে দেবে, যখন তখন বাঘ ভাল্লুক বেরিয়ে আসবে। সেরকম কিছুই না, এখন আর বাঘ ভাল্লুক এখানে নেই। খুব বড় জোর হলে হাতি আছে, গন্ডার আছে, হরিণ আছে, এগুলো রয়েছে। তাও তারা একদম জঙ্গলের ভেতর দিকে থাকে। আর এটা হচ্ছে একদম বাইরের পোর্শনটা, মানে জাস্ট বাঁহাতে হচ্ছে তিস্তা নদী, আর তারপরেই একটা ছোট্ট জঙ্গল, তারপরেই রয়েছে এই রাস্তাটা। দুর্দান্ত লাগে। আর একটু পর থেকে রাস্তাটা আরও ভেতর দিকে ঢুকবে। কি রাস্তা! এই রাস্তা যদি পাহাড়ের উপরে পেতাম তাহলে তো আর কিছু বলারই ছিল না। এবার আমরা একটু ডিপ জঙ্গলের মধ্যে ঢুকলাম। এটা হাতি যাতায়াত করে এখান থেকে, তো সেই জন্য এখানে গাড়ি একটু আস্তে চালাতে বলা হয়। আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান আর্মিদের ক্যাম্প, এবং তার সাথে এখানকার যে বন দপ্তর রয়েছে তাদের ক্যাম্প এখানে রয়েছে।
আর কিছু ওই ভেতর দিকে কিছু জনবসতি রয়েছে যারা ওখানে থাকে, এখানকার লোকাল মানুষজন। ফাইনালি আমরা শিলিগুড়িতে চলে এসেছি। আর আজকে শিলিগুড়ির ওয়েদারটা হচ্ছে ঠিক এইরকম, রোদ্দুরও রয়েছে আর গরমও রয়েছে। মানে যেই ঠান্ডা উপরে ঝেলে এলাম সেই ঠান্ডার বিন্দু মাত্র শিলিগুড়িতে নেই, যদিও থাকে না কখনো, কিন্তু এত তাড়াতাড়ি ঠান্ডা কমে গেছে সেটাও ধারণার বাইরে। তার মানে আমাদের কলকাতায় আর রীতিমতো কোনো মোটা জামাকাপড় পরার দরকারই নেই, পুরোপুরি গরম পড়ে গেছে কলকাতাতে। ফাইনালি আমরা হাইওয়েতে উঠে গেছি, লোকাল সিটি রোড ছেড়ে। এটা আমরা ফুলবাড়ি থেকে উঠলাম, আমরা বাগডোগরা হয়ে যাব না, আমরা নকশালবাড়ি হয়ে আমরা সোজা গিয়ে বোতলবাড়িতে মিশবো। ওদিকের রাস্তা থেকে এদিকের রাস্তা অনেক বেটার, অনেক। আমরা জাস্ট ইসলামপুরের দিকে ঢুকছি, আর এখনও দেখো রাস্তার দিকে রয়েছে চা বাগান। এই ভিতরটাতে চা বাগান রয়েছে এবং আমার ডান দিকেও পুরো চা বাগানে ভর্তি। ভাবছিলাম হয়তো আমাদের কলকাতার দিকে ঠান্ডা হবে না, কিন্তু রাতের বেলাতে ভালো ঠান্ডা। এখানকার চা বাগানের পাতাগুলো তুলে নিয়েছে, আবার এগুলোতে পাতা আছে, দেখো কি সুন্দর লাগছে। এই হচ্ছে ইসলামপুর, এই ডান দিকে চলে যাচ্ছে ইসলামপুর টাউন, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ইসলামপুর বাইপাস হয়ে মালদা। তো এখানে একটুখানি দাঁড়িয়ে নিই, একটুখানি খাওয়া দাওয়া করে নিই, কারণ আমরা সকালবেলাতে খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি। সময় হচ্ছে এখন 6:11, আর আমরা জাস্ট আছি এখন আলীগঞ্জে। আলীগঞ্জে একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছি। ধাবাটার অ্যাম্বিয়েন্টটা এরকম, এখানে অলরেডি চা দিয়ে দিয়েছে। প্রথমে চাটা খাই, তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করবো, কারণ দুপুরে যেহেতু আমরা লাঞ্চ করিনি। তো তারপরে আবার আমরা কন্টিনিউ রাইড করব। কি হয়েছে, কি প্রবলেম? সরি কি না ঠিক আছে। এ হচ্ছে খাবার, তরকা আর রুটি। আমরা এখন সবাই তরকা আর রুটি খাচ্ছি একটা পাঞ্জাবি ধাবায় বসে। পাঞ্জাবি না, বাঙালি ধাবা, কিন্তু ট্রাক ড্রাইভাররা এখানে দাঁড়ায়। বেশ খাটিয়া পাতা আছে, চাইলে একটুখানি আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়েও নেওয়া যাবে। তো চলো খাবারটা খেয়ে নিই, ডিমটি খাইয়ে দেবে। ঘুমিয়ে নেবে? তুমি রুমটাই চাও? খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এবার একটুখানি বেশ ভালো করে রেডি হচ্ছি, যাতে ঠান্ডাটা সেই লেভেলের না লাগে, নইলে আবার মাঝ রাস্তায় দাঁড়াতে হবে। তাই গ্লাভস চেঞ্জ করে উইন্টার গ্লাভস পরে নিলাম, আর লাইনারও নিয়ে নিয়েছি। ডিম্পি রেডি হচ্ছে, সবাই রেডি। আমরা এরপর ডিরেক্ট রায়গঞ্জ যাব, রায়গঞ্জে গিয়ে আমরা দাঁড়াবো। খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছি রায়গঞ্জের উদ্দেশ্যে। আমার ঘড়িতে ডিরেক্ট আমার হোম লোকেশন দেওয়া রয়েছে, সেটা অনুযায়ী টাইম দেখাচ্ছে 4:12। যেহেতু মাঝখানে রাস্তায় আরও 1-2বার বসবো, টোটাল কিলোমিটার হচ্ছে 486। তো যেহেতু রাস্তায় 1-2বার বসবো, তাই টাইমটা বাড়বে। মোটামুটি 5টা থেকে 5:30, ম্যাক্সিমাম 6টা বাজবে, আমরা পৌঁছে যাব আমাদের হোম লোকেশন কলকাতাতে। তো চলো এগিয়ে যাই। রাস্তাগুলো তৈরি হয়ে যাওয়ার পরে রাস্তাগুলোর ভিউ দেখো কত সুন্দর হয়ে গেছে রাতের বেলা। এত সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দিয়ে সাজিয়ে দিয়েছে, কিছু বলার নেই। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। যত দূর চোখ যাচ্ছে খালি সবুজ, সাদা আর গেরুয়া কালার। আর রাস্তাগুলোও সেরকম একটা লেভেলের রাস্তা, অসাধারণ লাগছে, অসাধারণ। 1172 টাকার তেল ভরলাম, এই ট্রিপের লাস্ট তেল ভরা। আমি লাস্ট তেল ভরেছিলাম 903 টাকা না 4 টাকার। সেটা হচ্ছে ওই হিলকাট রোডে একটা পেট্রোল পাম্প থেকে, কাটসিয়াং হয়ে শিটং ওঠার আগে। সেই তেলে আমি বোতলবাড়ি অবধি চলে এসেছি। তারপরে আমি তেল বললাম 1172 টাকার। 11 লিটার তেল হলো। গাড়ি ভালো মাইলেজ দেয় আমি জানি, সেই মতনই আমি ধরে গাড়িটা চালাই, আর কিছু বলার নেই। এত সুন্দর মাইলেজ অনেকে বলে পাচ্ছ কীভাবে, সেটা চালানোর উপরেই ডিপেন্ড করে।
তো ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, কাটা আবার ডান দিকে পুরো রেডি। আমি মোটামুটি 100-110-এ ক্রুজ করছি, যদিও এটা এত রাতে করা উচিত না। এখন টাইম হয়ে যাচ্ছে 9:15। এই মুহূর্তে আমরা রয়েছি ইটাহারের একটা হোটেল, যেখানে দুধ চা পাইনি কিন্তু লিকার চা পেয়েছি। তো একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। আমরা অনেকক্ষণ একটানা রাইড করছি, এখন টাইম হয়ে গেছে প্রায় 9:45। এখন চাটা খেয়ে আবার বেরোবো, আমরা আবার একটানা গাড়ি চালাবো। সবাই আমরা এখানে এক হয়ে গেছি। এই যে আমাদের 3টে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। রাস্তা একদম শুনশান হয়ে গেছে, আর সত্যিকারের রাস্তাতে এবার আস্তে আস্তে ফগ বেড়ে যাচ্ছে। মানে দেখাই একবার রাস্তাটা, খালি দেখো, পুরো রাস্তাটা ফগ হয়ে গেছে। এখন ঠান্ডায় গাড়ি চালাতে চালাতে এরকম যদি একটু চা খাওয়া যায় একটু ভালোই হয়। একটা চা খাও, একটা চুমুক দাও, দেখো কে যেন লিকার চা কারা খায়। বলো না আর থাক। প্রায় 40 মিনিট এখানে আড্ডা মারার পরে আবার আমরা বেরোলাম। বেরিয়ে এগিয়ে যাওয়ার পালা। চলো, যতদূর যাওয়া যায় আবার যাব, তারপরে আবার বসবো। যেহেতু প্রায় সময় হয়ে গেছে এখন 10:40, সেই জন্য ঠান্ডাটাও সেই লেভেলে রয়েছে। তার মধ্যে আমরা হাইওয়ে দিয়ে রান করছি, তাই ঠান্ডাটা অন্য লেভেলের ফিল করতে হবে। তো সেই জন্য ভালো করে আবার প্যাক হয়ে নিলাম, কারণ সব কিছুর মধ্যেও ঠান্ডা লাগালে হবে না, শরীর সুস্থ রাখতে হবে। তো চলো এগিয়ে যাই। সময় হচ্ছে 11:08। আমরা জাস্ট ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজাতে এসে পৌঁছালাম। এখনও মোটামুটি আমাদেরকে 75 কিলোমিটার যেতে হবে ফারাক্কা ড্যাম্পের জন্য। এই মুহূর্তে মালদা বাইপাসের ওপর দিকে আমরা সোজা চলে যাচ্ছি ফারাক্কার দিকে। রাস্তা পুরো খালি, সময় হয়ে গেছে এখন 11:37। আশা করছি 12টার মধ্যে ফারাক্কায় পৌঁছে যাব, গিয়ে তারপর আরেকবার দাঁড়াবো। একজন পিছনে আছে আর একজন সামনে চলে গেছে। তো আমরা এইভাবেই যাচ্ছি। জাস্ট রাত্রির বাজে এখন 11:58। আমরা কালিয়াচক ক্রস করলাম। কালিয়াচক ক্রস করে আমরা এখান থেকে যাব সুলতানগঞ্জ হয়ে তারপরে ফারাক্কার দিকে উঠবো। আর ঠান্ডাটা এখন চরম লেভেলে রয়েছে, আর তার সাথে ট্রাফিক, প্রচুর গাড়ি, প্রচুর বাস, প্রচুর লরি এখন রাস্তাতে রয়েছে এখনও অবধি এই দিকটাতে, যার জন্য একটু স্পিড কমে গেছে আমাদের। আর প্রচুর ধুলো, যেহেতু ঠান্ডার সময় তাই প্রচুর ধুলো। অন্যদিন পাস করার সময় ব্রিজের ওপরে লাইটগুলো জ্বলে, এটাই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। নিচে ড্যাম আর ওপরে ব্রিজ, গাড়ি, বাইক, ট্রেন সব একসাথে পাস হয়। অন্যদিন এই লাইটগুলো জ্বলে, কিন্তু সামনের দিকে লাইটগুলো বন্ধ ছিল, যাক এদিকে আবার জ্বলছে। দুদিকে অগাধ জলরাশি, তার মাঝখান দিয়ে একটা ব্রিজ, আর নিচে রয়েছে লক গেট, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর তার সাথে রয়েছে আমার ডান দিকে ট্রেন। এই ঠান্ডার মধ্যে চা খেতে খেতে আমি খালি গাড়ি ধরছি। এই যে কতক্ষণ পরে এসছে, অনেকক্ষণ আগে বেরিয়ে গেছো তুমি। কোথায় গেছিলে? অনেকক্ষণ আগে বেরিয়েছো, আমাকে ছেড়ে হু করে চলে গেলে। মাঝখানে দাঁড়িয়েছিলে, তাও একটু চা খেয়ে নাও। আরেকজন বাকি আছে, এখনও আসেনি, দেখা যাক। তারপর আবার এখান থেকে রান করবো সবাই একসাথে। রাত্রির বাজে 1টা। আমরা এখন ডিনার করছি জাস্ট ফারাক্কা ক্রস করে দাঁড়িয়ে, যেখানে চা খেলাম একটু আগেই। তরকা আর রুটি, আর সুমনদা খাচ্ছে মাটন আর পরোটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের পথে। সময় হয়ে গেছে প্রায় 1:20। তবু আরেকবার দাঁড়াতে হবে, কারণ সৌমেনদা, যিনি হিমালয়ান নিয়েছিল, উনি কিছু দূর গিয়ে দাঁড়িয়ে গেছিলো। উনি আমাদের সাথে আর রিটার্ন এসে জয়েন করেনি, তো ওনার জন্য কিছু ফুড আমরা নিয়েছি, তো সেটা উনি ওখানে খাবে, তারপরে আমরা একসাথে বেরিয়ে যাব। আর মাত্র 290 কিলোমিটার রাস্তা আমাদের বাড়ির লোকেশন। তো বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 6টা 6:30 বাজবে, কারণ যত বসবো তত টাইমিং চেঞ্জ হয়ে যাবে। কিন্তু অটোমেটিক্যালি এটাই হয়। এই ঘন কুয়াশার মধ্যে দিয়ে আমি রাইড করে চলেছি বহরমপুরের উদ্দেশ্যে। বহরমপুর জাস্ট আমার এখান থেকে 25 কিলোমিটার রাস্তা। আমরা জাস্ট বোলপুর রামপুরহাটের ক্রসিংটা ক্রস করে এগিয়ে যাচ্ছি বহরমপুরের দিকে। আমরা আবারও
সৌমেনদার জন্য, সৌমেনদা একটু খাওয়া দাওয়া করছিল, সেই জন্য আমরা আবারও দাঁড়িয়েছিলাম আমাদের ধাবা থেকে বেরিয়ে। তো সেখানে আমরা প্রায় 45 মিনিটস মতো সময় স্পেন্ড করে নিয়েছি। সময় হয়ে গেছে 5:40। আমরা আর 20 কিলোমিটার ক্রস করব, কৃষ্ণনগরে প্রবেশ করে যাব। এখন হচ্ছে ওয়েদারটা ঠিক এইরকম, দেখো সানরাইজ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সানরাইজ হয়ে যাবে, আর পুরো ওয়েদারটা ফগি হয়ে গেছে। তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কারণ আরও দুজন যে দাদারা আমাদের সাথে রয়েছে তারা একটুখানি ল্যাগিং করছে, তাদের এতটা অভ্যেস নেই এতটা লং জার্নি করা, কিংবা ফেরার পথে না একটা আলাদা রকমের ইমেজ তৈরি হয়। কারণ যাওয়ার সময় একটা এক্সাইটমেন্ট, সবার মধ্যে একটা আনন্দ থাকে যে যাব, পৌঁছাবো, সেই জন্য অত প্রবলেম হয় না। কিন্তু ফেরার সময় না একটু যেহেতু মানে যে বাড়িই তো ফিরে যাচ্ছি আর আনন্দের তো কিছু নেই এখন, তো সেই জন্য সবাই একটু উইক হয়ে যায়। তো চালাতে চালাতে বারবার দাঁড়িয়ে পড়ে, একটু চোখটা লেগে যায়, এরকম বিভিন্ন প্রবলেম হয়। তো সেগুলো সব সঙ্গে নিয়েই আমাদেরকে একসাথেই পৌঁছাতে হবে। আমি কাউকে ছেড়ে একা চলে যাওয়ার পক্ষপাতী না, তাই আমাকে বারবার বসতে হচ্ছে ওনাদের জন্য। ওনারা কি পজিশনে রয়েছে, ওনারা ক্রস করলো, তারপরে আমি যাচ্ছি, এইভাবেই আমি চলছি। তো আমার সাথে ছিল একজন দাদা আর একজন সামনে ছিল দাদা। তো আপাতত এখন সবাই আমরা একসাথেই রয়েছি। আমরা কৃষ্ণনগর ক্রস করে, শান্তিপুর ক্রস করে, রানাঘাটও ক্রস করে তারপরে হয়তো একবার হল্ট করব, তারপর আমরা আমাদের বাড়ির লোকেশনে চলে যাব। আমার বাড়ি এখান থেকে হচ্ছে 153 কিলোমিটার, আর মোটামুটি আমাদের তিনজনেরই 160 কিলোমিটারের মধ্যে আমাদের হোম লোকেশন। আমরা সবাই একই লোকেশনে অলমোস্ট থাকি, কেউ দমদম, কেউ বাগুইআটি, কেউ আমি উল্টোডাঙ্গা। তো আর একটা হল্ট নেব, নিয়ে আমরা সোজা আমাদের বাড়ির দিকেই চলে যাব। ফগ দেখো, সামনে কিছু দেখা যাচ্ছে না ঠিকঠাক। চারিদিকে খালি ফগ আর ফগ। আমরা নর্থ বেঙ্গল থেকে কুয়াশাকে একদম বগল দাওয়া করে নিয়ে এসেছি। জাস্ট কৃষ্ণনগর ঢুকবো সেই পজিশনে এরকম ফগ হয়ে রয়েছে। প্রচণ্ড কুয়াশার মধ্যে বাইক চালিয়ে জাস্ট পায়রাডাঙ্গা মোড় অব্দি এসছি। এতটাই কুয়াশা ছিল আর এতটাই শিশির পড়ছিল, ক্যামেরা ভিজে যাচ্ছিল। আমাদের পা অলরেডি ভেজা, ধরো টিম্পির পা ভিজে গেছে, আমার পাও ভেজা পুরো। তো সেই জন্য আমরা ক্যামেরাটা খুলে রেখেছিলাম। একটু চা খাচ্ছি, চা খেয়ে আবার এখান থেকে রাইড শুরু করব আমাদের বাড়ির দিকে। রাতের কুয়াশার জন্য লরি বাদিকে গিয়ে ঢুকে গেছে, এরকম ভাবে ভেতরের দিকে গেছে যে দেখো ক্রেন টানতে পারছে না, ওইখানে ডিভাইডারটা রয়েছে, ডিভাইডার পার করে গেছে। তো আমারও হেলমেটে ক্যামেরা লাগিয়ে আমি চলে এসেছি তোমাদের মাঝখানে। জাস্ট কৃষ্ণনগর ঢোকার পর থেকে আপ টু পায়রাডাঙ্গা অবধি এতটাই ফগ ছিল রাস্তাতে, প্রথমত তো কিছু দেখতে পাচ্ছিলাম না ঠিকঠাক, তারপরে ক্যামেরা ভিজে যাচ্ছে পুরো, আমার রাইডিং জ্যাকেটটা পুরো ভিজে গেছে ফ্রন্ট থেকে, জিন্স ভিজে গেছে। তো এইভাবে কোনো মতে এসছি পায়রাডাঙ্গা মোড় অবধি। তারপরে একটু চায়ের দোকানে দেখলাম ওরাও সবাই দাঁড়িয়ে ছিল, তো একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে। অনেকটা সময় হয়ে গেছে অলরেডি, এখন সময় হয়েছে 7টার বেশি, 8:14 হয়ে গেছে সময়। সময় হচ্ছে এখন দুপুর 1:15। আমি জাস্ট ফ্রেশ হয়ে একটু হালকা খাওয়া দাওয়া করলাম, ডিম্পি চাউমিন বানিয়েছে সেটা খেলাম। আর এত কেন লেট হলো কারণ হচ্ছে এইটা, যা জামা কাপড় নিয়ে গেছি সব ধোয়া হয়ে গেছে। এ দেখো প্যানিয়ারও অলরেডি ধোয়া হয়ে গেছে, এআরসি, নি গার্ড, জ্যাকেট সব ধোয়া কমপ্লিট নেক্সট ট্রিপের জন্য, আপকামিং ট্রিপের জন্য। এগুলো সব অলরেডি আমি রেডি করে নিলাম এখন থেকে, কারণ আবার বেরোনোর আগে ধোয়া পোছা করা, আবার এগুলো এইভাবে রেখে দেওয়া, তাতে কী হয় ময়লাগুলো জমে যায়, তার থেকে সেম ডে করে দেওয়া ভালো। এখন সময় হয়েছে আমাদের একটু ঘুমানোর, আমরা ইভিনিং অবধি একটুখানি রেস্ট নেব, তারপর দুপুরে পাপাও চলে আসবে, পাপার সাথেও একটু আড্ডা মারতে হবে, কালকে থেকে আবার অফিস রয়েছে। সো চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে, টাটা।